ক্লাস 7 এর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটি আমরা দ্বিতীয় অধ্যায়ে নিতে চলেছি, যেটার অধ্যায়টির নাম হলো উদ্ভিদ ও প্রাণী কোষের সংগঠন। এবং এই ছোট্ট একটি ক্লাসে আশা করি তুমি এই পুরো অধ্যায়টি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলিং জানতে পারবা। এই অধ্যায়ের মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো সবচেয়ে বেশি প্রশ্নে আসে, কোনগুলো তোমরা অর্ধবার্ষিক পরীক্ষাতে প্রশ্নে 100% গ্রহণ পাবা। দেখো, একটা অধ্যায় পড়ার আগে অন্তত এরকম বিজ্ঞান একটি সাবজেক্টের মতো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে পড়ার আগে তোমাকে জানা উচিত যে কোন অধ্যায় টপিকটা পড়তে হবে আর কোন অধ্যায়টা পড়তে হবে না। এটা জানার সাথে সাথে তোমাকে আর একটা বিষয় জানা উচিত যে আমি যে টপিকটা পড়লাম সেই টপিকটাতে আসলে কিভাবে প্রশ্ন করা হয়। তো যদি আমি এই টপিকগুলো যদি ভালোভাবে বুঝতে পারি, আমি যদি ধরো যেভাবে প্রশ্ন আসবে যদি প্রশ্নটা বুঝতে পারি, সেক্ষেত্রে আমি প্রশ্ন উত্তরগুলো করতে পারবো। এবার দেখো, তুমি টপিক তো পড়লা কিন্তু প্রশ্ন তুমি জানলা না যে কি ধরনের প্রশ্ন আসে, তখন কি তুমি এটা পারবা না, বা কমন তুমি পাইলেও তুমি সেই বিষয়টা বুঝতে পারবো যে আমি আসলে যেটা পড়ছি সেটাই আসলে আসছে। তো আজকের এই ক্লাসটা আমি এই অধ্যায়টির সর্বপ্রথম শুরু করবো যে এই অধ্যায়টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কোনগুলো, দেন আমি তোমাদেরকে অধ্যায়টি পড়াবো। তো দেখো, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এখান থেকে কিছু পড়ার প্রয়োজন নেই বা এখান থেকে কোনো প্রশ্ন আসে না। তারপর তোমরা এখানে কিছু কিছু জিনিস দেখতে পারছো, এগুলো মানে নৈবিত্তিকের জন্য তোমরা পড়তে পারো বা ক নাম্বার প্রশ্নের জন্য পড়তে পারো। এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছ, যেটা তোমাদের শিক্ষকরা অলরেডি হয়তো বা গুরুত্ব সহকারে পড়াইছে, বাট আমি বলবো যে এখান থেকে প্রশ্ন আসে না, তাই এটাকে আমার খুব বেশি পড়ার প্রয়োজন নেই। তো আমি আর একটু নিচে নামবো, নামার পরে এই 12 পৃষ্ঠাতে আমি একটা পাবো প্লাস্টিড নাম, যার নাম হলো প্লাস্টিড। এবং এই 12 পেজের এই যে তুমি প্লাস্টিডটা দেখছো যার নাম হলো ক্লোরোপ্লাস্ট, এই চিত্র সহ এই জিনিসটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। এই তুমি এই চিত্রটা অঙ্কন করা শিখবা এবং এই ক্লোরোপ্লাস্টকে চোখ বুজে পড়বা। এই অধ্যায়ের মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি গুরুত্বপূর্ণ টপিক, যদি এই টপিকটা পড়ো আশা করি তুমি একটা প্রশ্ন কমন পাবা। আচ্ছা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা নাম্বার 12 একটু কষ্ট করে হলো দাগাবা, ঠিক আছে? কেননা তোমরা যদি ভালোভাবে দাগাও, ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু তোমরা ভালো একটা মার্ক করবা। দেখো, আমি কিন্তু পূর্বেও তোমাদের মোটামুটি কয়টা পেজ ছিল, একটা দুইটা, প্রায় 2টা পেজ ছিল। আমি কিন্তু 2টা পেজের মধ্যে একটা দাগও দিইনি এবং আমি ওই 2টা পেজের মধ্যে তোমাকে একটা দাগ পড়তেও বলিনি, কিন্তু আমি তোমাকে যেটা পড়তে বলছি তো সেটা তো অন্তত পড়ো। আর যদি তুমি এটা ভালোভাবে পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি যে টপিকগুলো তোমাকে আজকে বলবো, তুমি সেই টপিকগুলো যদি পড়ো, বিজ্ঞানের এই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি উত্তরটা করতে পারবা। এখন প্রশ্ন হলো, ক্লোরোপ্লাস্ট থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কিভাবে বুঝবো যে আমি ক্লোরোপ্লাস্ট আসছে? দেখবা এরকম প্রশ্নে লেখা থাকবে যে সাইটোপ্লাজমের এমন একটি অঙ্গাণু রয়েছে যার কালার হয়ে থাকে, যার কারণে পাতার কালার সবুজ বর্ণ হয়ে থাকে। তো সেটা অ্যাকচুয়ালি কি? ক্লোরোপ্লাস্ট, যার কারণে যে কোনো পাতা ফল যেটা কি সবুজ বর্ণের হয়ে থাকে, হলুদ বর্ণের বা বর্ণহীনও হয়ে থাকে। তোমার কি আরও দুটো প্লাস্টিড আছে সেটা, তবে যেহেতু তোমাদের ক্লোরোপ্লাস্ট ইম্পর্টেন্ট, তো তোমরা এই সবুজ বিষয়টা, ঠিক আছে, সবুজ ফল সবুজ পাতা দেখলে বুঝতে পারবে সেটা ক্লোরোপ্লাস্ট সম্পর্কিত প্রশ্ন, এবং ক্লোরোপ্লাস্ট লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ লেখা আছে মাইটোকন্ড্রিয়া। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার। এই মাইটোকন্ড্রিয়াকে পড়া খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই মাইটোকন্ড্রিয়া থেকে কি ধরনের প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন হলো, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন, বা শক্তির কেন্দ্র বলা হয় কেন? একটা প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন। তারপরে মাইটোকন্ড্রিয়ার এই চিত্রটা দেওয়া থাকে এবং মাইটোকন্ড্রিয়াকে তোমাকে সেই বিবরণটা দেওয়া হয়, অথবা এরকম থাকে যে একটা রহিম ফরিম কিছু একটা উদ্দীপকের নাম লিখে দেয় কারো একজনের, দরপরে বলে যে তিনি এমন একটি অঙ্গাণুকে চেনেন বা অঙ্গাণুকে জানেন যেটা সজীব উদ্ভিদে থাকে, এবং সেই উদ্ভিদটিকে কি বলা হয়? সেইটাকে বলা হয় পাওয়ার বা শক্তির উপাদান কেন্দ্র। এবার প্রশ্ন বলে যে উদ্দীপকের অঙ্গাণুটিকে সচিত্র সহ ব্যাখ্যা করো, তখন তোমাকে এই সাইডে যে চিত্র রয়েছে সেটা অঙ্কন করতে হয়, পাশাপাশি করতে হয়। তো আমি তোমাকে অবশ্যই এই মাইটোকন্ড্রিয়াকে খুবই গুরুত্ব সহকারে পড়তে বলবো, বিশেষ করে এখানে যে লাইনটা আছে এটাকে কেন পাওয়ার হাউস বলা হয়। আচ্ছা, তারপর তোমরা গোলজি বস্তু দেখতে পাচ্ছ, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, তো অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি এগুলোকে কিচ্ছুকে পড়তে বলবো না, একটাকেও আমি দাগ দেবো না যে তুমি এটা পড়ো, নৈবিত্তিকের জন্য তুমি পড়তে পারো। তারপরে আমি দাগ দেবো হলো নিউক্লিয়াসকে, ঠিক আছে? এবং নিউক্লিয়াসের যে চিত্রটা আছে, নিউক্লিয়াসের যে বর্ণনাগুলো আছে, এইটা পড়তে হবে তোমাকে খুবই গুরুত্ব সহকারে, ঠিক আছে? এই নিউক্লিয়াসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এই টপিকটা যদি ভালোভাবে পড়তে পারো আশা করি তুমি একটা প্রশ্ন কমন পাবা। কি কি পড়বা তাহলে এখান থেকে আমি আপাতত কি কি দাগাইছি? প্রথম দাগাইছি ক্লোরোপ্লাস্ট, তারপর দাগাইছি মাইটোকন্ড্রিয়া, তারপর দাগালাম নিউক্লিয়াস। তাহলে 3টা টপিক অলরেডি আমি দাগিয়েছি তোমাদের জন্য এই পুরো বই থেকে। আচ্ছা, তারপর আমি একটু নিচের দিকে আসবো, আর ক্লোরোপ্লাস্ট পৃষ্ঠা নাম্বার 3 এগুলো পড়ার কোনো দরকার নাই। উদ্ভিদ টিস্যুর কাজ ও বৈশিষ্ট্য,
এটা থেকে তোমার তেমন প্রশ্ন আসে না, তো এখান থেকে তোমরা এটা পড়বা, এই উদ্ভিদ টিস্যুটা পড়বা, ঠিক আছে, এই উদ্ভিদ টিস্যুটা পড়বা। আর এই অধ্যায়টা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, যার কারণে অনেক কিছু দেখানো লাগে। তো যেমন ধরো ভাজক টিস্যু কাকে বলে, তারপর ভাজক টিস্যু, তারপর দেখতে পাচ্ছ স্থায়ী টিস্যু কি, তারপর স্ক্লেনকাইমার টিস্যু কি, এই যে টপিকগুলো এগুলো তোমাদেরকে ভালো করতে হবে। তো এই টিস্যুগুলো একটু পড়ে নিবা। এটা আমি 1 স্টার দিব, মানে এখান থেকে প্রশ্ন আসেও, অনেক ক্ষেত্রে আসেই না, তো এটাকে আমি অত গুরুত্ব দিব না, বাট আমি একবারে নিশ্চিত করবো না যে ভাজক টিস্যু কাকে বলে এই ধরনের প্রশ্ন আসে। তো এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন করে, তো আমি এটাকে 1 স্টার বা 2 স্টার দিব, তোমরা একটু দেখবা, ঠিক আছে। তবে আমি প্রথম যেগুলোকে গুরুত্ব বললাম সেগুলোকে তোমরা একটু বেশি গুরুত্ব সহকারে করবা। তোমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ, আমি এগুলোকে কখনোই বলবো না এগুলোকে পড়ো, যদিও এগুলো ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে আবার পড়তে বলবো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। এখানে কিছু পেশি সম্পর্কিত বিবরণ রয়েছে, এগুলোকে আমি একটু পড়তে বলবো, জাস্ট বলবো যে এই সম্পর্কিত একটু ধারণা থাকুক। ঐচ্ছিক পেশির কাজ কি, অনৈচ্ছিক পেশির কাজ কি, হৃৎপেশির কাজ কি। ঐচ্ছিক পেশি মানে হলো তুমি যেটাকে নিজের ইচ্ছায় কাজ করতে পারো। অনৈচ্ছিক পেশির কাজ হলো যেটাকে তুমি নিজের ইচ্ছা ছাড়া অটোমেটিকলি কাজ করো। যেমন চোখের পর্দা, যদি তোমার চোখের দিকে কোনো কিছু মানে ছুঁড়ে মারা হয়, দেখবে তুমি জিনিসটা দেখো নাই, তারপর চোখটা বন্ধ হয়ে যায়। কেন? কারণ হলো এটা হলো অনৈচ্ছিক পেশি। তো এরকম বিষয়গুলো তোমাকে জানতে হবে যে কোনগুলো অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি কোনগুলা। হৃৎপেশিটা সবাই জানো, হৃৎপিণ্ডে যে পেশি আছে সেগুলো হৃৎপেশি, এটা টপিক না, টপিক হলো এই দুইটা, ঠিক আছে। যেমন দেখো ঐচ্ছিক পেশি কোনগুলা, ঐচ্ছিক পেশি হলো তুমি যেসব হাত, যেমন আমার হাত, আমি হাত যেদিকে মন চাইলে লড়াচ্ছি, তো হাতে যেসব পেশি আছে সেগুলো সবই ঐচ্ছিক পেশি, আমি চাইলে লড়াতে পারছি। এবং আমাদের দেহে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো আমাদের ইচ্ছার বাহিরে কাজ করে, সেটাকে আমরা কি অনৈচ্ছিক পেশি বলতে পারি। আচ্ছা, তো এই টপিকটা ইম্পর্টেন্ট দেখাবা তোমরা একটু। তো এরপরে তোমরা এখানে যোজক টিস্যু এগুলো কিছু দেখতে পাচ্ছ, এগুলোকে আমি পড়তে বলবো না, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। তবে এটা একটু গুরুত্বপূর্ণ আছে, বাট এটাকে আমি এখান থেকে পড়তে বলবো না, আর একটা অধ্যায় আছে যেখানে এটা বিষয় আরো ভালোভাবে বলা আছে, তো আমি এখান থেকে এই বিষয়টা স্কিপ করবো। তো মোটামুটি এই তো তোমাদের অধ্যায় শেষ হয়েছে। এবার আমি একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটা থেকে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ এই প্রশ্নটা আসার চান্স সবচেয়ে বেশি। নাম্বার ওয়ান হলো সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। দেখো হাত লেখা আছে, তো হাতে কি ধরনের পেশি থাকে? ঐচ্ছিক পেশি থাকে। দেখো এরকমই প্রশ্নটা রয়েছে। আর আমি তোমার সৃজনশীল নাম্বার 1-কে অবশ্যই গুরুত্ব বলবো, কেননা আর এখানে দেখো দ্বিতীয় সৃজনশীল, এটাকে আমি অনেক গুরুত্ব সহকারে বলবো, এটাকে পড়তে বলবো। তো সৃজনশীল এখানে 2টা সৃজনশীল আছে, এই 2টা সৃজনশীলই তোমাকে খুব ভালো করে পড়তে হবে এবং এই 2টা সৃজনশীল সম্পর্কে ফুলফি ভালো একটা ধারণা রাখতে হবে। কেননা এই যে কোনো প্রশ্ন বা অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যেটা অনুষ্ঠিত হবে তোমাদের 24শে জুন, সেই পরীক্ষাতে এই 2টা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল আসার চান্স অনেক বেশি। আর অর্ধবার্ষিক পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্নগুলোই আসে কি তোমাদের শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে সেগুলো একটু কষ্ট করে হলেও এগুলো পড়বা। যাই হোক, আশা করি সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমার ভালো একটি ধারণা হয়ে গেছে এবং কি কি পড়তে হবে সেই বিষয়গুলো তোমার জানা হয়েছে। এখন খালি পড়াটা বাদ রয়েছে, একটু কষ্ট করে পড়তে পারছো, সবাই ওই টপিকগুলো একটু পড়ে নাও। সবাই ভালো থাকো, সবাই জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।